আপনাদের সাথে রয়েছি। সম্প্রতি 26-27 অর্থবর্ষে কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়েছে। আজকে সে সম্পর্কে বিরোধী দলনেতা কি জানাচ্ছেন বা কি ভাবছেন তাই আমরা জেনে নেব। আমাদের সাথে রয়েছেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র শ্রীযুক্ত প্রবীর চক্রবর্তী মহোদয়। স্যার, আপনাকে আমাদের এনডি বাংলার পর্দা থেকে স্বাগত জানাচ্ছি। স্যার, প্রথমেই জানতে চাইবো আপনি এই বাজেটকে কিভাবে দেখছেন, মানুষের প্রত্যাশা কি ছিল আর কি পেয়েছে? দেখুন, শুধু আমার দেখার বিষয় না, গোটা দেশে বলা যায় অধিকাংশ মানুষ যারা প্রত্যাশা তো সরকারের কাছে আর নতুন করে করার কিছু নেই। এ কারণে সরকার তার 11 বছরের অধিক সময় সরকার তার যে ক্রমশ যে বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে এটা বারবার এবং প্রতিটা বাজেটে সরকারের যে সমস্ত প্রকল্পগুলি বাজেট বা বাজেটের বাইরে আর্থিক অন্য দিক থেকে যে সমস্ত প্রকল্পগুলি সেই প্রকল্পগুলি নতুন তো কিছু নয়। সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে 1975 ইংরেজি থেকে 2013 সাল পর্যন্ত জাতীয় কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের জনস্বার্থবাহী যে 32টি প্রকল্প এই সময়ের মধ্যে পাল্টিয়ে নিজেদের খুশি মতো নামকরণ করে এগুলিকে রিভাইভ করার চেষ্টা হয়েছে। এবং এই রিভাইভটা করা হয়েছে যে প্রকল্পগুলি ছিল অধিকাংশের স্বার্থে, সে কৃষকদের স্বার্থেই হোক, যুবাদের স্বার্থেই হোক, ছাত্রদের স্বার্থেই হোক, শিক্ষার স্বার্থেই হোক, সামাজিক স্বার্থেই হোক, বা আমাদের যে জবাবদিহিতার প্রশ্নে হোক, অধিকারের প্রশ্নে হোক, সেই সমস্তগুলিকে খর্ব করে এগুলির দৃষ্টিকোণ ঘুরিয়ে দিয়ে এই যে অংশটা বললাম এর পরিপন্থী সবগুলিতেই দেখা গেছে কর্পোরেট এবং একটা ক্ষুদ্র অংশের ধনীদের স্বার্থ রক্ষা করার সাথে সাথে জালিয়াত আর যারা অবৈধ উপায়ে উপার্জন করছে তাদের স্বার্থ রক্ষা করাটা আর দলের স্বার্থ রক্ষা করাটাই হয়ে গেছে তাদের প্রধান বিষয়। এই বাজেটেও তার কোনো বিকল্প নেই। তাই তো আমরা দেখেছি প্রতিটা বাজেটের আগেই আপনারা জানেন যে দেশের অর্থনৈতিক স্থিতির একটা সমীক্ষা, সেই সমীক্ষা আমরা এই বাজেটের প্রাক্কালে যে আর্থিক সমীক্ষা, সেই সমীক্ষায় যে উদ্বেগের চেহারাগুলি দেখিয়েছে, যার সাথে সহমত পোষণ করেছে আমাদের দেশের বিচারকে আন্তর্জাতিক অর্থ ভান্ডার, বিশ্ব ব্যাংক, আইএলও মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলির সাথে আমি দেশের ওই বিশিষ্ট অর্থনীতিবিদ বা জাতীয় কংগ্রেসের যে অর্থনৈতিক বিশেষজ্ঞ তাদের কথা বাদ দিতাম, বা বিজেপি বিরোধী দলগুলির কথা বাদ দিতাম, সরকারের যে মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা উনিও যে বিষয়গুলি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এগুলি থেকে কি করে এই আর্থিক চ্যালেঞ্জ আছে আজকে যে বিশ্বের দিক থেকেও আন্তর্জাতিক দিক থেকেও এসে পড়েছে আমাদের দেশের উপর, এগুলিকে মোকাবিলা করার প্রশ্নে যে দাওয়াই দিয়েছে বাজেটে এই সমস্ত কিছু উপেক্ষা করা হয়েছে। উপেক্ষা করে আবারও দেশবাসীকে, বিশেষ করে যুবাদের, কৃষকদের, শ্রমিকদের এবং অন্য অংশের মানুষদের বিভ্রান্ত করার লক্ষ্যে কিছু কল্পিত স্বপ্নের জাল বুনা হয়েছে এবং এরাই স্বীকার করে নিয়েছে হয়তো পূরণ হবে 47 সালে, 2047 সালের মেয়াদে। এটা এই ক্ষেত্রেই বলতে চাই যে এটা সম্পূর্ণ একটা দিশাহীন একটা বাজেট, জালিয়াতিপূর্ণ বাজেট। এর বাইরে আর কিছু বলার মতো আমি কথা পাই না। এছাড়া যে বিষয়টা বলবো সেখানে বাজেটের থিম হিসাবে রাখা হয়েছিল যুবক, এবং সেই ক্ষেত্রে কর্মসংস্থান এগুলি নানা আর্থিক গতি
যে আমাদের দেশে যে কি ট্রেন, বুলেট ট্রেনের গতি কেউ ছাড়িয়ে যাবে, যে আর্থিক এক্সপ্রেস যেটা চলছে, এই সবেরই পরিপন্থী প্রকল্প। এক্ষেত্রে সবচেয়ে বড় যেটা বিষয়, যে বাজেটে আমরা যেটা আজকে তুলে ধরেছি, আপনাদের কাছে বেশি সময় নিয়ে বলা যাবে না, যে গত বাজেটে যে বিষয়গুলি ছিল, প্রকল্পগুলি ছিল, এগুলির হাল কি হয়েছে, এটা সম্পূর্ণভাবে এড়িয়ে গিয়ে কল্পিত তথ্য, যেখানে আশঙ্কা করা হচ্ছে জিডিপি আগামী দিনে এই 2026 সালে জিডিপি নেমে, যে জিডিপি কল্পিতভাবে করা হয়, প্রকৃতভাবে না, এটাও মানে শুভঙ্করের ফাঁকির মধ্যে জিডিপি নির্ণয় করা হয়, তারপরেও সরকারিভাবে যে জিডিপি প্রস্তুত করা হবে সেইভাবে জিডিপি 6.4% উপরে যাবে না, এ হচ্ছে আর্থিক সমীক্ষা। কিন্তু দাবি করা হচ্ছে 7% ছাড়িয়ে যাবে। কেন বলা হচ্ছে? মোদিজি সহ আমাদের অর্থমন্ত্রী বলেছেন ইউরোপিয়ান দেশগুলির সাথে যে নতুন চুক্তি, এই চুক্তির ফলে ব্যবসা বাণিজ্য কতটা প্রসারিত হবে, দেশের সাধারণ মানুষের কতটা লাভ হবে না হবে, এর চাইতে বড় যে বিষয়, এ বিষয় হচ্ছে আমাদের দেশে বাণিজ্যিক সংঘর্ষের মুখোমুখি হবে। এতে আমাদের অর্থনৈতিক স্থিতি আরো ব্যাপক ক্ষতি সাধন হবে। এবং আরেকটা কথা বলে আমার কথা বলে শেষ করবো, জিডিপি ইউরোপের কোনো উন্নত দেশেও এখনো 7% ছাড়ায়নি, আর ভারতে আমাদের গল্প শোনানো হচ্ছে 7%, এর ফলে ছাড়িয়ে যাবে। আর আমি একটি কথা বলবো, যুবকদের কথা বলা হচ্ছে, আপনারা জানেন পিএম ইন্টার্নশিপ প্রকল্প একটা বলে গত বাজেটের আগে মোদিজি ঘোষণা, 1 কোটি তরুণ তরুণীকে তাদেরকে 12 মাসে তাদের মানে তাদেরকে অভিজ্ঞতায় সঞ্চয় এবং তাদেরকে যাতে কাজের উপযোগী করে তোলা যায়, তাদের জন্য বরাদ্দ করা হয়েছিল মাসে 5,000 টাকা উপভাতা এবং 12,000 টাকা উপবৃত্তি, 12,000 টাকা অনুদান, 6,000 টাকা অনুদান জন্য বরাদ্দ করা হয়েছিল 10,831 কোটি টাকা। এখন পর্যন্ত বাজেট যেদিন ঘোষণা করে তার প্রস্তাব করে তার আগে পর্যন্ত খরচ করতে পেরেছে মাত্র 528 কোটি টাকা সরকার। এতে কতটা জল মেশানো আছে, কারণ মোদিজির সব ক্ষেত্রেই দেখি জল মেশানো, যে অর্থ খরচ যা বলা হয় সেটা জল মেশানো, সেটা প্রকৃত খরচ না। এর মধ্যে দুর্নীতিটাই হচ্ছে প্রধান, কারণ আমাদের দেশের দুর্নীতিটাই আয় হয়ে দাঁড়াচ্ছে। এ থেকে অনুমান করা যায় যুবদের ভবিষ্যৎ কি হবে চলছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আবারও আমি কথা বলি, আপনাদের সাথে কথা বলার চেষ্টা করবো। এই বাজেট কোনো দিশা নেই। বাজেটে আমাদের দেশের অন্তত 95% মানুষের জীবনের যে আর্থিক সংকট, এই সংকট আরো ঘনীভূত হবে বলে আমাদের ধারণা। এ থেকে উত্তর করতে গেলে পরে আমাদের দেশ প্রীতি যে আমাদের ঐক্যবদ্ধ সংগ্রামকে যেমন জোরদার করতে হবে এই সরকারের বিরুদ্ধে, নীতির বিরুদ্ধে, তেমনি আমাদের রাজ্য জনমত সংহত করে কেন্দ্র এবং রাজ্য সরকারের জনবিরোধী কার্যকলাপ এই বাজেটে এবং আমাদের রাজ্যের সবচেয়ে বেশি বঞ্চিত হচ্ছে সেই তথ্যগুলি আমাদের খবর নেবে। আমরা সময় আসতে পারি সেই তথ্য শিক্ষা স্বাস্থ্য বিষয়ে যে বাজেট কমানো আছে সেই সম্পর্কে আপনি বললাম তো, শিক্ষা স্বাস্থ্যে প্রতারণা বলা হচ্ছে, ওষুধের দাম কমাচ্ছে। আমি আপনাদেরকে নির্দিষ্টভাবে বলতে চাই, আমাদের দেশে যে ওষুধ উৎপাদন করে, সে ওষুধ উৎপাদনের করার যে সংখ্যা উৎপাদন করে তার মধ্যে মাত্র 20% ওষুধের দরদাম নিয়ন্ত্রণের ক্ষমতা আছে এখনো কেন্দ্রীয় সরকারের হাতে। তার পরামর্শ দাম নির্ধারিত করতে পারে। 80% ওষুধের দাম নির্ধারণ করার ক্ষমতা দিয়ে দিয়েছে ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলিকে, এবং নিয়ম করে তাদেরকে অধিকার করে দিয়েছে বুঝি যে বছরে প্রথম বছরের শুরুতেই 10% মূল্য বৃদ্ধি, ন্যূনতম 10% মূল্য বৃদ্ধির সুযোগ করে দিয়েছে। এর ফলে ওষুধ আজকে কতটা
দাবি হয়েছে সকলে অনুমান করতে পারেন। আর এই বাজেটে পরিকল্পনাভাবে সরকারি ক্ষেত্রে বাজেটে স্বাস্থ্য ক্ষেত্রে বাজেটে বরাদ্দ কমেছে, শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ কমানো হয়েছে, বলা হচ্ছে উচ্চ শিক্ষা ক্ষেত্রে বিদেশে যারা পড়াশোনা করতে পারবে তার জন্য ছাড় দেওয়া হয়েছে। অথচ আমি সারা দেশে যেমন সরকারি স্কুলগুলি একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ করে দেওয়া হচ্ছে, শিক্ষাকে সম্পূর্ণভাবে বেসরকারিকরণ করা হয়েছে। আপনার 20 সালের যে নতুন শিক্ষা আইন, সে আইনে বলা হয়েছিল জিডিপির 6% বাজেটে বরাদ্দ হবে। আজকে কোথায় সেই 6%? তার ধারে কাছে নেই। প্রতি বছর বরাদ্দ দিয়ে সরকারি খাতে সরকারি শিক্ষা খাতে বরাদ্দ কমছে। এর ফলে শিক্ষার গুণমান যেমন ক্ষুণ্ণ হচ্ছে, বাধাপ্রাপ্ত হচ্ছে, অন্য দিক থেকে আমাদের যে স্কুল ছেড়ে ছেলেমেয়েদের পালানোর সংখ্যা, সরকারি স্কুল ছেড়ে ছেলেমেয়েদের পালানোর সংখ্যা বাড়ছে। শিক্ষা নাগালের বাইরে, সাধারণের নাগালের বাইরে চলে যাচ্ছে। স্বাস্থ্য চলে গেছে, শিক্ষা স্টক মার্কেটে যে প্রচুর পরিমাণে ফারাক হয়েছে এই যে বাজেট প্ল্যানের মাধ্যমে, এটা দেখুন, এটা সম্পর্কে বলা হচ্ছে যে স্টক মার্কেটে উত্থান পতন এগুলি কিছুটা তো কোনো কোনো সময় কিছুটা তো পরিকল্পিতভাবে করা হয়। যেমন এখন তো ভারতীয় অর্থনীতিতে আসলে অর্থনীতি বা শেয়ার মার্কেট সেবিজে সেবিতে কোনো নিরপেক্ষ সংস্থা না। আপনারা জানেন যে সেবির সাথে আমাদের দেশের মোদির যে একেবারে প্রিয়তম বন্ধু জালিয়াত, ভারতবর্ষের সবচেয়ে বড় জালিয়াত ব্যবসায়ী আদানি, তার সাথে সংযোগ ছিল। শেয়ার মার্কেটকে তারা দুজনে মিলে, সেবির চেয়ারম্যান এবং আদানি মিলে নিয়ন্ত্রণ করত। শেয়ার বাজারে কেলেঙ্কারি নিয়ে আদানির বিরুদ্ধে আমেরিকার আদালতে মামলা চলছে। ফলে শেয়ার বাজারে স্বাভাবিকভাবে আমাদের শেয়ার বাজার থেকে এই সমস্ত কারণে আর আমাদের যে আর্থিক নীতি, সেই নীতির কারণে শেয়ার বাজার থেকে লগ্নি তুলে নিচ্ছে। আজকে বিদেশি লগ্নিকারীরা তুলে নিচ্ছে আমাদের শেয়ার বাজারে পরিকল্পিতভাবে। আমাদের জোর করে মোদিজি এলআইসি, আমাদের যে সবচাইতে বীমা সংস্থা, আর্থিক দিক থেকে রাজ্য আমাদের দেশের সরকারকে উন্নয়নমূলক খাতে ডিভিডেন্ড দিত, নানাভাবে অর্থ সহযোগিতা করে আসছিল। সেই জীবন বীমা কোম্পানিকে দিয়ে শেয়ার বাজার থেকে শেয়ার কিনিয়ে তাদের টাকা সেখানে 900 করে দিয়েছে। সেই সমস্ত ওই পাট্টাবাজদের হাতে চলে গেছে তাদের টাকা। ব্যাংকগুলিকে বাধ্য করেছে, যেখানে পরে যাবে এই সমস্ত শেয়ার কেনার জন্য বাধ্য করেছে। স্টেট ব্যাংক, আমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এই সমস্ত অনেকগুলি ব্যাংককে এই সময় বাধ্য করেছে। এগুলি অনেকটা গোটা কিনে। ফলে সেই জায়গাতে দাঁড়িয়ে এটা সার্বিকভাবে এটা একটা দুষ্ট চক্র গড়ে উঠেছে। কেমন করে আর্থিক দুষ্ট চক্র গড়ে উঠেছে। এগুলিকে আইনি রূপ দেওয়ার জন্য তো এই বাজেটে যেটা নিয়ে এসেছে সেটা হচ্ছে, শুনেছেন আপনারা, ইনকাম ট্যাক্স। এতদিনকার যে প্রচলিত আইন ছিল যে ট্যাক্স নিয়ে জালিয়াতি করলে তো জরিমানা, জেল দুটোই হবে। আজকে জেল সংখ্যাটাই তুলে দিচ্ছে, শাস্তিটা জেল দিয়ে। তুমি যত অপরাধী করো, যত কালো টাকাই তোমার থাকুক, যে কালো টাকা নোটবন্দির মধ্য দিয়ে যেমন একটা সুযোগ করে দিয়েছিল, কালো টাকাকে সাদা করে নেওয়ার, কালো টাকা উত্থান নয়, কালো টাকাকে সাদা করে দেওয়ার একটা সুযোগ করে দিয়েছিল। তেমনি এই বাজেটে কালো টাকাকে আইনিভাবে সুরক্ষিত করার পথ করে দিয়েছে। মনে হয় যখন আপনাদের কংগ্রেসে একটা ছিল তখনকার সময় বাজেট প্ল্যান আর এখনকার সময় যে বাজেট প্ল্যান ওদের মধ্যে কেমন ফারাক আছে? ফারাক তো দেশবাসী অনুভব করছে। আমি ছোট্ট একটা উদাহরণ দেব। সবচেয়ে বড় সমস্যা যেটা, আমাদের দেশে 65% মানুষ হচ্ছে 35 বছরের নিচে। তারা কারা? কর্মপ্রার্থী। আমাদের দেশে কর্মপ্রার্থী কর্মহীন সংখ্যা ছিল 5.1%। সর্বশেষ 13 সালে, 14 সালের পর থেকে তা বাড়তে বাড়তে আজকে সরকারি হিসাবে 7.9%। বেসরকারি হবে আরো অনেক বেশি। আমাদের কৃষকরা সেই সময় ফসলের যে
সরকারি মূল্য পেত, দাম পেত, কৃষিজীবী মানুষ যতটা উপার্জন করতে পারত, আজকে তার ধারে কাছে নেই। আজকে প্রতিদিন সংকটের জ্বালায় জর্জরিত কৃষক গড়ে 30 জন আত্মহত্যা করছে। 31 ছিল, এটা 30 হয়েছে মোদীর যদি কৃতিত্ব হয়। মোদীর সময়ই 31 ছিল, এই বছরে 31 হয়েছে, যদিও বছরে 5 বছরের 2 মাস বাকি আছে, কেউ জানি না। রাজ্যবাসীর উদ্দেশ্যে একটাই কথা বলা, অনেক হয়েছে, অনেকভাবে প্রতারিত হয়েছে, বিভ্রান্ত হয়েছে মানুষ। বুঝে গেছে মোদীজির জারি জুরি ফাঁকিবাজি সব বুঝে গেছে। আর এই রাজ্য সরকারের কথা তো বলে লাভই নেই, চূড়ান্তভাবে সমস্ত দিক থেকে ব্যর্থ। সর্বোপরি সর্বকালীন দেশে যেমন সর্বকালীন রেকর্ড করেছে দুর্নীতিতে, এই রাজ্যটা একেবারে একেবারে সরকারের সর্বোচ্চ স্তর থেকে নিচের স্তর পর্যন্ত দুর্নীতিতে গোটা প্রশাসন যন্ত্রটা, কর্তৃত্ব শাসক গোষ্ঠীর যে দলগুলি আছে, তাদের কর্তৃত্ববাদী যারা আছে, তাদের প্রায় সকলেই একেবারে দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেছে। এবং মানুষ আজকে অসহায়ত্ব ফিল করছে। আইনের শাসন সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। আজকে আইন ভঙ্গ করাটাই একটা আইনের পর্যবসিত হয়েছে, এটাই নিয়মের হয়েছে, নিয়ম ভঙ্গ করাটাই। এর থেকে মুক্ত পেতে গেলে পরে দল মত নির্বিশেষে দেশকে যারা ভালোবাসেন, এই রাজ্যটাকে যারা ভালোবাসেন, যে দল নিয়ে থাকুক, এই রাজ্যের যে বর্তমান সরকারটা, নেতৃত্বাধীন সরকারটা, এই সরকারটাকে পরিবর্তন করে গণতন্ত্র সুরক্ষা, দেশ সুরক্ষায়, রাজ্য সুরক্ষায়, নিজের পরিবার পরিজন এবং ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার জন্য এই পরিবর্তনের সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে এবং আমাদের বিশ্বাস এটা এগিয়ে আসবে। এতক্ষণ আমাদের সাথে ছিলেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র শ্রীযুক্ত প্রবীর চক্রবর্তী মহোদয়। ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে কিছু ওনার যে মূল বক্তব্য বাজেট সম্পর্কে তা আমাদেরকে তুলে ধরার জন্য। আজকের এই পর্যন্তই। ক্যামেরায় বিপ্লব, সাথে তামান্না, এন বাংলা। নমস্কার।